নরকের পুচকে রানীর জ্বালাতন সহ্য করতে না পেরে তাকে পাঠিয়ে দেওয়া হয় পৃথিবীতে এক মৃত বাচ্চার দেহে। এবং পৃথিবীতে এসে তার নানা রকমের ম্যাজিক্যাল ক্ষমতার সাহায্যে সে কি কি দুষ্টুমি করবে সেই নিয়ে একটা মজার ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা নরকের বা হেলের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা ইয়ামা বা যমরাজকে দেখতে পাই এবং তার মেয়ে লিটল ইয়ামা অর্থাৎ আমাদের সোসোকে দেখতে পাই। এবার যমরাজ তো তার মেয়েকে নিয়ে মানে কিনা নরকের প্রিন্সেসকে নিয়ে খুবই জ্বালাতনে পড়েছিল, কারণ সোসো এত রকমের দুষ্টুমি করতো। তাই সে ঠিক করে যে কিছু দিনের জন্য সোসোকে পৃথিবীতে পাঠাতে হবে, যাতে পৃথিবীর সমস্ত কিছু সে অনুভব করতে পারে এবং তার এই সমস্ত দুষ্টুমি একটু হলেও কমে। এবং সেই জন্য তারা সোসোকে পৃথিবীতে পাঠাবে বলে একটা রূপ খুঁজছিল, মানে যেই রূপের মাধ্যমে সোসো পৃথিবীতে যাবে। এবং অনেকক্ষণ ধরে একটা ম্যাজিক্যাল বোলের মধ্যে নাড়া ঘাটা করে তারা একটা রূপ বার করে, কিন্তু সেটা ছিল একটা পটির মতো দেখতে গ্রিন কালারের জেলি। সোসো বলে ওঠে যে বাবা, আমি এরকম রূপ নিয়ে পৃথিবীতে কখনোই যাব না, তুমি কি আমাকে এইভাবে পৃথিবীতে পাঠাতে চাও? এবং যমরাজ তো তখনই বলে ওঠে যে দাঁড়াও দাঁড়াও, আমি খুঁজে দেখছি। এবং এই বলে সে তো একটা পারফেক্ট বডি খুঁজে পায় সোসোকে পৃথিবীতে পাঠানোর জন্য। যমরাজ বলে ওঠে যে আমি একদম একটা পারফেক্ট ম্যাচ পেয়ে গেছি, এবার তোমাকে আমি সেই বাচ্চার দেহে পৃথিবীতে পাঠাবো। এবং সে তো পারলে এক লাথ মেরে সোসোকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এবং সোসো আসার সময় তার বাবার লাইফ অ্যান্ড ডেথের যে বুকটা ছিল সেটাও নিয়ে আসে। যমরাজ যে বইতে মানুষের জীবন আর মৃত্যুর হিসাব রাখতো সেই বইটা সোসো সাথে করে পৃথিবীতে নিয়ে আসে। এবং সোসো পৃথিবীতে এসে পৌঁছায় একটা কফিনের মধ্যে। আমরা দেখতে পাই কফিনের বাইরে তার মা অ্যালেক্সা খুবই কান্নাকাটি করছিল এবং সোসো ভেতর থেকে সেই আওয়াজ শুনতে পায়। এবং অ্যালেক্সা তো খুব কাঁদছিল যে সোসো, আমার এই জীবনে কেবলমাত্র তুমিই আমার সঙ্গী ছিলে, তোমার বাবাও এখন আমার সাথে নেই, আমি কি করে এবারে একলা জীবন কাটাবো? এবং সোসো তো তখনই তার ওই জীবন মৃত্যুর বই খুলে দেখে, যেখানে সে এই মহিলা মানে অ্যালেক্সের ব্যাপারে সবটা জানতে পারে। আসলে অ্যালেক্সা একজনের সাথে বিয়ে করেছিল যার নাম ছিল পিটার, এবং প্রথমে তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু অ্যালেক্সা ডাক্তারি জানতো এবং সে ডাক্তারি করে পিটারকে বেশ বড় র্যাঙ্কের অফিসার বানিয়েছিল। এবার জীবনে উন্নতি মানে কেরিয়ারে উন্নতির জন্য পিটার ক্যাপিটালে বা রাজধানীতে চলে যায় এবং অ্যালেক্সা সোসোকে নিয়ে এই বছর একাই গ্রামে মানুষ করেছে। সোসো বলতে গেলে জন্ম থেকে তার বাবাকে দেখেইনি। এবার কিছুদিন আগে পিটার এসে জানায় যে সে অ্যালেক্সাকে ক্যাপিটালে ফেরত নিয়ে যাবে এবং অ্যালেক্সা তার সাথেই রওনা দেয়, কিন্তু রাস্তার মাঝখানে তারা আলাদা হয়ে যায় এবং অ্যালেক্সা পিটারের থেকে হারিয়ে যায়। তো অ্যালেক্সা তো বুঝতে পারছিল না যে এরকম একটা অচেনা জায়গায় সে কি করবে, এবং এই অচেনা জায়গাতেই সোসো অসুস্থ হয়ে পড়ে এবং সে মারা যায়। তাই জন্যই অ্যালেক্সা বসে কান্নাকাটি করছিল। এবার আমাদের সোসো তো তখনই ওই জীবন মৃত্যুর বই দেখে বুঝতে পারে পিটার আসলে অ্যালেক্সার থেকে হারিয়ে যায়নি, পিটার ইচ্ছা করেই অ্যালেক্সাকে দূরে ফেলে রেখে গেছে বা তাকে অ্যাবান্ডন করে দিয়ে গেছে, কারণ সে কখনোই অ্যালেক্সাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ভাবছিলই না। এবার সোসো তো তখনই মনে মনে ভাবে যে আমার মায়েরও তো জীবনকাল আর বেশিক্ষণ দেখছি না। আমরা দেখতে পাই ওদিকে অ্যালেক্সা একটা ছুরি বার করে যে একদিকে আমি আমার স্বামীকেও খুঁজে পাচ্ছি না, একদিকে আমি আমার মেয়েকেও বাঁচাতে পারলাম না, তাহলে এরকম জীবন রেখে আমার আর কি লাভ, আমার তো এর চেয়ে মরে যাওয়াই ভালো। এবং এই বলে সে তো ছুরি গলায় চালাতে যাচ্ছিল, কিন্তু তখনই কফিনের ভিতর থেকে সোসো চেঁচিয়ে ওঠে যে মা, আমি এই কফিনে বন্দি, আমাকে দয়া করে বাঁচাও। অ্যালেক্সা তো কনফিউজড হয়ে যায় যে তার মেয়ের কণ্ঠস্বর কোথা থেকে আসছে। অ্যালেক্সা ভাবে যে সে হয়তো তার মেয়ের দুঃখে এতটাই দুঃখিত যে তার গলার আওয়াজও শুনতে পাচ্ছে। এবং অ্যালেক্সা বলে ওঠে যে তুমি চিন্তা করো না, মা খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছে। এবং এই বলে সে তো আবারও ছুরি চালাতে যাচ্ছিল, কিন্তু তখনই সোসোর হাতের সেই জীবন মৃত্যুর বই একটা কুকুরের রূপ ধারণ করে এবং সেই কুকুর ম্যাজিক্যালি কফিন থেকে বেরিয়ে এসে চেঁচাতে শুরু করে। এবার অ্যালেক্সা তো বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে, কুকুর এখানে কোথা থেকে আসবে। এবং সোসো আবারও চেঁচিয়ে ওঠে যে মা, তুমি ভুলভাল কিছু করো না, আমি এখনো বেঁচে আছি। এবং অ্যালেক্সা তো সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে মেরে মেরে সেই কফিনের ঢাকনা খোলে এবং সে দেখে যে কফিনের ভেতর তার ছোট্ট পুচকে মেয়ে একদম সুস্থভাবে রয়েছে। অ্যালেক্সা তো সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে যে আমি কত বড়ই ভুলটা না করে ফেলছিলাম, তুমি এখনো বেঁচে আছো আর আমি তোমাকে কবর দিতে চাচ্ছিলাম।
এবং সোসো তো তখনই ভাবে যে মা, তুমি এত ভালো একটা মহিলা, তুমি কি করে এই বদমাইশ চিটারটার পাল্লায় পড়লে বলো তো। এবার অ্যালেক্সা তো তখনই সোসোর মনের কথা শুনতে পায় এবং অ্যালেক্সা একটু অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব হচ্ছে। এবার তখনই সোসো লক্ষ্য করে যে যে জায়গাটাতে অ্যালেক্সা ছিল তার আশেপাশে প্রচুর অতৃপ্ত আত্মা ছিল এবং সোসো তো মনে মনে ভাবে যে এই শয়তান আত্মাগুলোই আমার মাকে আরো ডিপ্রেসড করে দিয়েছে, এরাই আমার মাকে আরো প্ররোচিত করেছে, আমার মায়ের মধ্যে নেগেটিভ থটস ঢুকিয়েছে যাতে আমার মা এরকম একটা বাজে স্টেপ নিতে বাধ্য হয়। এই সব কটা শয়তান আত্মাকে আজকে আমি মজা দেখাবো, এইসব আত্মা আমার কাছে চিপস খাওয়ার মতো। এবং এই বলে সোসো তার একটা ম্যাজিক্যাল থলি বার করে। আত্মারা তো সেই সব দেখে প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছিল, কিন্তু সোসো তার ওই ম্যাজিক্যাল থলিতেই সব কটা দুষ্টু আত্মাকে বন্দি করে এবং সোসো বলে ওঠে যে মা, এখানে যা করার ছিল তা হয়ে গেছে, এবার চলো আমাদের বেজিংয়ে ফিরে যেতে হবে আমার আসল বাবাকে খুঁজে বার করার জন্য। আসলে সোসো বুঝতেই পেরেছিল যে পিটার তার আসল বাবা নয়, তার আসল বাবা অন্য কেউ, কিন্তু ঘটনা কি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এবার আমরা অপরদিকে এই সাম্রাজ্যের যুবরাজ জর্ডানকে দেখতে পাই এবং জর্ডান বেজিংয়ে এসেছিল কিছু ডাকাতদের দমন করতে, কিন্তু এই মিশনে জর্ডান নিজেই অসুস্থ হয়ে পড়ে। আমরা জর্ডানের দুই সাথী কাই এবং ফুজিকে দেখতে পাই এবং তারা তো বুঝতে পারছিল না যে কি করে তারা যুবরাজকে বাঁচাবে। তারা এটাও খবর পেয়েছিল যে মহারাজও অসুস্থ, সুতরাং যুবরাজের তাড়াতাড়ি সেখানে যাওয়া উচিত, কিন্তু যদি যুবরাজ ঠিকই না হয় সে কি করে সেখানে যাবে। এবং তখনই সেখানে সোসো অ্যালেক্সাকে নিয়ে ছুটতে ছুটতে আসে। সোসো বলে ওঠে যে মা, এটাই আমার আসল বাবা। অ্যালেক্সা মনে মনে ভাবে যে আসলে সোসো তো ছোটবেলা থেকেই বাবাকে পায়নি, তাই হয়তো এই মানুষটাকে দেখে ওর বাবার কথা মনে পড়ছে, তাই হয়তো এই লোকটাকেই ও বাবা ভাবছে। এবং অ্যালেক্সা তো কাই এবং ফুজির কাছ থেকে ক্ষমা চাইতে থাকে যে আমার মেয়ে তো ছোট, ও কি বলছে না বুঝেই বলছে, তাই ওকে ক্ষমা করে দিন। কিন্তু ততক্ষণে সোসো তো লাফ মেরে জর্ডানের ঘাড়ে উঠে পড়েছিল এবং সে তো জর্ডানের বুকে উঠে ধূপ ধূপ করে তাকে মারছিল যে বাবা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমি তোমার একমাত্র মেয়ে আর এতদিন তুমি আমাকে একা ফেলে রেখেছো। এবং সে তো বলতে গেলে জর্ডানকে চর থাপ্পড় ঘুষি কিল কিছুই মারা বাদ দেয় না। এই দৃশ্য দেখে অ্যালেক্সা তো আরো ভয় পেয়ে যায়, সে তো সঙ্গে সঙ্গে সোসোকে কোলে করে নামিয়ে আনে যে সোসো এমনটা করো না। এবং অ্যালেক্সা তাড়াতাড়ি আবারও কাই আর ফুজির কাছে ক্ষমা চায়। এবার অ্যালেক্সা তখনও এটা জানতো না যে জর্ডানই এই সাম্রাজ্যের যুবরাজ, কিন্তু অ্যালেক্সা এই লোকজনের পোশাক আশাক দেখে বুঝেছিল যে এরা বড়সড় কোনো লোক হবে, তাই জন্যই অ্যালেক্সা বারবার ক্ষমা চাইছিল। এবার সোসো তো তখনই বলে ওঠে যে মা, ক্ষমা চাওয়ার মতো কিছুই হয়নি, কারণ আমি এই চর থাপ্পড় মেরে আমার বাবার পয়জনটা ঠিক করে দিয়েছি, কিছুক্ষণ পরেই বাবা জেগে উঠবে। আমরা দেখতে পাই যে সোসোর কথা একদম সত্যি হয়, কিছুক্ষণ পরেই জর্ডানের কাশি শুরু হয় এবং কাশির সাথে উঠে আসি ওই বিষ মেশানো রক্ত এবং জর্ডানের জ্ঞান ফিরে আসে এবং সোসো তো চেঁচিয়ে ওঠে যে বাবা তোমার জ্ঞান ফিরে এসেছে। জর্ডান তো বুঝতে পারে না যে আমি মাত্র দুদিন অজ্ঞান ছিলাম, তার মধ্যেই আমার এত বড় বাচ্চা হয়ে গেল। এবং অ্যালেক্সা তো তখনই বলে ওঠে যে আমাকে ক্ষমা করবেন, আসলে আমার মেয়ের কিছুদিন আগে জ্বর হয়েছিল তো, তাই জন্য হয়তো সে ভুল ভাল বকছে। তাই তো তখনই এক থলি মুদ্রা অ্যালেক্সার দিকে বাড়িয়ে দেয় যে এটা নিন আপনার সাহায্যের জন্য। এবং সোসো তো চেঁচিয়ে ওঠে যে বাবা আমার এই সমস্ত টাকা পয়সা চাই না, আমার তোমাকে চাই, আমার নিজের বাবাকে চাই। এবং অ্যালেক্সা তখনই বলে ওঠে যে আসলে ওর বাবাকে খুঁজে পাচ্ছে না, মানে আমরা ওর বাবার সাথেই রাজধানীতে ফিরছিলাম, কিন্তু পথের মধ্যে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তাই জন্যই মনে হয় ও আপনাকে বাবা বলে ডাকছে, আমাকে ক্ষমা করে দেবেন, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে অ্যালেক্সা তো তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তখনও সোসো সেই ঘরে দাঁড়িয়েছিল এবং সোসো তো মনে মনে ভাবছিল যে বাবা তোমার কি স্মৃতিশক্তি এতই দুর্বল, তুমি কি ভুলে গেলে যে 5 বছর আগে তোমার সাথে মায়ের সম্পর্ক হয়েছিল। এবং সোসোর মনের কথা জর্ডানও বুঝতে পারছিল এবং জর্ডানের তখনই সেই রাতের কথা মনে পড়ে যায়। জর্ডান ভাবে যে তাহলে কি এই বাচ্চাটা আমারই বাচ্চা। এবং জর্ডান তো সোসোর প্রতি একটা পিতৃত্ব ভাবও অনুভব করছিল, তাই জর্ডান তার কর্মচারীদের হুকুম দেয় যে আমরাই সোসো আর অ্যালেক্সাকে রাজধানীতে নিয়ে যাব, তাদেরকে আলাদা করে আর যেতে হবে না। এবার অ্যালেক্সা তো বাইরে অপেক্ষা করছিল যে সোসো কখন বেরোবে এবং সে দেখে যে সোসো জর্ডানের কোলে করে বেরিয়ে আসে এবং সোসো তো জর্ডানকে বাবা বলেই ডাকছিল। জর্ডানের তাতে কোনোই আপত্তি ছিল না, বরং জর্ডানে সেটা খুব ভালোই লাগছিল। জর্ডান তো সঙ্গে সঙ্গে হুকুম করে যে তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো এবং সোসো তো খেতে খুব ভালোবাসতো, তাই সে তো গপ গপ করে নানা রকমের ভালো মন্দ খাবার খেতে থাকে। এবার
সেখানে যে রাঁধুনি ছিল সে তো বলে ওঠে যে আমার হাতের চিকেন তো দারুণ, কিন্তু এখানে যদি দুটো মাছ থাকতো আমি মাছ রান্না করে দেখাতাম। আমার হাতের রান্না মাছ খেলে তোমরা ভুলতেই পারবে না। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমাদের ফেভারিট মাছের পদ কোনটা। কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এবার সোসো তো তখনই চট করেই একটা পুরনো কুয়োর দিকে ছুটে যায়। তার মা তো চেঁচিয়ে ওঠে যে ওটা একটা পুরানো কুয়ো, তুমি ওখানে যেও না, ওটা বিপজ্জনক। কিন্তু সোসো কোনো কথাই শোনে না এবং সোসো কুয়োর কাছে গিয়ে লাফাতে থাকে যে কুয়ো, তাড়াতাড়ি তোমার মধ্যে জল আনো, তাড়াতাড়ি তোমার মধ্যে বড় বড় মাছ আনো। এবং সঙ্গে সঙ্গে কুয়ো থেকে ঝর্ণার মতো জল বেরিয়ে আসে এবং সেখান থেকে বেরিয়ে আসে তাজা তাজা বড় বড় মাছ। সোর যে ডগই ছিল সে তো আগেই একখানা মাছ খেতে চলে যায় এবং সোসো তো একটা মাছ রাঁধুনির হাতে দিয়ে বলে যে নাও, এবার তুমি আমাকে ভালো করে রান্না করে দাও। এবং সোসো তো মজা করে সেই মাছ খায়। এবার সোসো তো তার ডগি এগিয়োকের সাথে বসে কথা বলছিল। মানে এগিয়োক তো একটা ম্যাজিক্যাল ডগি ছিল, অবশ্যই সে কথা বলতে পারতো। এবং সোসো তার সাথে আলোচনা করছিল যে পৃথিবীতে আসার ফলে তার ক্ষমতা অনেকটা কমে গেছে, কারণ এখন তো সে তার মনুষ্যরূপ ধারণ করে রয়েছে। তাই অবভিয়াসলি নরকে তার যতটা ক্ষমতা ততটা ক্ষমতা সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। তাই বাবা আর মাকে মেলাতে হলে আগে ওই শয়তান পিটারকে খুঁজে বার করতে হবে, তাহলেই সত্যটা সকলের সামনে আনা যাবে। অপরদিকে আমরা জর্ডানকে দেখতে পাই। সে তো লুকিয়ে লুকিয়ে অ্যালেক্সাকে দেখছিল এবং অ্যালেক্সা তখন বাসন মাজছিল। জর্ডান অ্যালেক্সাকে 5 বছর আগের ঘটনা খুলে বলছিল না, কারণ জর্ডান এটা বুঝতে পারছিল না যে অ্যালেক্সা তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। এবং জর্ডান তো ভাবছিল যে অ্যালেক্সার কি আদেও আমাকে মনে আছে। আমি ওকে ঘুরিয়ে গিয়ে জিজ্ঞাসা করি। জর্ডান অ্যালেক্সাকে বলে যে অ্যালেক্সা, আসলে আমি আমার বন্ধুর ব্যাপারে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে এলাম। আমার বন্ধু একবার 5 বছর আগে একটা মহিলার সাথে সম্পর্ক করেছিল এবং সেই সম্পর্কের ফলে তাদের একটি সন্তানও রয়েছে, কিন্তু ওই সম্পর্কের পরের দিন থেকেই তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট ছিল না। এখন যদি 5 বছর পর আবারও তাদের দেখা হয়, তোমার কি মনে হয় তাদের এক হওয়া দরকার? এবার অ্যালেক্সা তো তখনই বলে ওঠে যে যেহেতু 5 বছর তাদের কোনো কন্ট্যাক্ট ছিল না, তাই তাদের মধ্যে হয়তো কোনো ফিলিংস নেই। কেবলমাত্র বাচ্চার জন্য তাদের একসাথে থাকার কোনো প্রয়োজন আছে বলেই আমার মনে হয় না। কিন্তু তাদের মধ্যে যদি কোনো অনুভূতি তৈরি হয় তাহলে ঠিক আছে, তাহলে তারা একসাথে থাকতে পারে। এবং জর্ডান তো তখনই মনে মনে ভাবে যে আচ্ছা, তাহলে আমি অ্যালেক্সার সাথে মিশে ওর মনে অনুভূতি তৈরি করব, যাতে অ্যালেক্সা আমাকে মনে করতে পারে, আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে। এবং এই ভেবে রাজকুমার তো তখনই অ্যালেক্সার সাথে বাসনই মাজতে বসে যায়। এবার তারা তো আবারও ক্যাপিটালের দিকে যাত্রা শুরু করে এবং অ্যালেক্সা তো সোসোকে বলে যে সোসো, আমরা কিছুদিনের মধ্যেই তোমার বাবার সাথে দেখা করতে পারবো, আশা করছি বাবা তোমাকে দেখে খুব খুশি হবে। এবং সোসো তো তখনই মনে মনে ভাবে যে মা, তুমি যে কেন ওই চিটারটাকে এত ভালো ভাবো কে জানে। এবার অ্যালেক্সা সোসোর মনের কথা তো শুনতে পাচ্ছিল এবং অ্যালেক্সা বুঝতে পারছিল না যে সোসো কেন বারবার তার বাবাকে চিটার বলছে। জর্ডান তো তখনই বলে ওঠে যে অ্যালেক্সা, সোসো এক কাজ করো, তোমরা আমারই গাড়িতে চলে আসো। এবার ফুজি তো তখনই বলে ওঠে যে কিন্তু যুবরাজ, এটা তো অন্যায় হবে, কারণ অ্যালেক্সা একজন বিবাহিত মহিলা আর আপনি অবিবাহিত। এবং জর্ডান তো তখনই খুব অসুস্থ, মাথা ঘোরানোর অ্যাক্টিং করে, যেহেতু অ্যালেক্সা চিকিৎসক, সে আমার গাড়িতে থাকলে আমার সুবিধা হবে। মানে জর্ডানের নাটকের তো কোনো শেষই ছিল না। এবং তারা যখন একসাথে গাড়িতে উঠতে যাচ্ছিল, হঠাৎই একটা তীর তাদের দিকে ছুটে আসে। জর্ডান তো সঙ্গে সঙ্গে সেই তীর ধরে ফেলে, মানে তার অসুস্থতার নাটক সঙ্গে সঙ্গেই গায়েব হয়ে গেছিল। আমরা দেখতে পাই বেশ কিছু আততায়ী তাদের ওপর হামলা করে এবং জর্ডান এবং তার লোকেরা তাদের সাথে লড়াই মারপিট শুরু করে দেয়। কিন্তু তারপরেও আততায়ীদের সংখ্যা অনেক বেশি ছিল। সোসো চেষ্টা করে তার ক্ষমতা ব্যবহার করতে, কিন্তু সোসোর পাওয়ার যেহেতু পৃথিবীতে এসে কমে গেছিল, তাই জন্য সেও কিছু করতে পারে না। এবং শত্রুপক্ষ জাল দিয়ে জর্ডান, অ্যালেক্সা, সোসো, কাই এবং ফুজি এদেরকে ধরে ফেলে এবং তারা এই 5 জনকে বন্দি বানিয়ে ফেলে। এবার জর্ডান তো বুঝতে পারছিল না যে এটা কারা করছে এবং তখনই শত্রু দলের থেকে সে জানতে পারে যে এটা তারই ভাই রাজকুমার এডওয়ার্ড করছে, কারণ মহারাজ খুবই অসুস্থ। মহারাজকে আসলে পয়জন দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই রাজকুমার এডওয়ার্ড মহারাজকে মারার প্ল্যান করছে, তাই জন্যই সে আগে ভাগে জর্ডানকে ক্যাপিটাল থেকে সরিয়ে দিয়েছিল, যাতে সে নিজে রাজা হতে পারে। এখন জর্ডান যখন ক্যাপিটালে ফিরে আসছিল, তাদের উপর হামলা করানো হয়, যাতে ঠিক সময়ে সে, মানে বাবার মৃত্যুর সময় সে রাজধানীতে থাকতে না পারে। অ্যালেক্সা তো তখনই জর্ডানকে বলে যে আপনি
উনি তার মানে যুবরাজ। মানে অ্যালেক্সা এতক্ষণও জানতো না যে জর্ডান যুবরাজ, এবং অ্যালেক্সা এখন সত্যিটা জানতে পারে। অ্যালেক্সা বলে যে আমার রাজধানীর জন্য, আমার রাজ্যের জন্য আমি সবকিছু করতে রাজি আছি, আমি যে কোনো বিপদের সম্মুখীন হতেও রাজি আছি। কিন্তু তারা আর কি বা করতো, ততক্ষণে সোসো তার কামাল দেখানো শুরু করে দিয়েছিল। আমরা দেখতে পাই সোসো 5টা খড়ের পুতুল বানায় এবং সোসো বলতে থাকে যে এটা সোসো, এটা মা, এটা বাবা, আর এটা কাই আঙ্কেল, আর এটা ফুজি আঙ্কেল। এবার জর্ডান তো বলে ওঠে যে সোসো এই খড়ের পুতুল দিয়ে কি হবে? সোসো বলে যে এটা কোনো খড়ের পুতুল না, এগুলো আমাদেরই পুতুল। সোসো তার ম্যাজিক্যাল ক্ষমতা তখনই ওই পুতুলগুলোর উপর ব্যবহার করে এবং সেই পুতুলগুলো পুরোপুরি সোসো, জর্ডান, অ্যালেক্সা এদের মতো দেখতে হয়ে যায়। সোসো বলে ওঠে যে আমরা এই নকল পুতুলগুলোকে এখানে রেখে যাব এবং আমরা পালিয়ে রাজধানীতে ফিরে যাব গ্র্যান্ডপাকে, মানে মহারাজকে বাঁচানোর জন্য। এবার তার এরকম ক্ষমতা দেখে সকলেই তো অবাক হয়ে যায় এবং সোসো হট করে ভাবে যে কি হলো, সবাই কি আমাকে মনস্টার ভাবছে? আমার মা কি তাহলে আর আমাকে ভালোবাসবে না? এবং অ্যালেক্সা তো সোসোর মনের কথা শুনতে পায়। অ্যালেক্সা বলে ওঠে যে সোসো, তুমি যে কাজটা করেছো সেটা দেশের ভালোর জন্য, সবার ভালোর জন্য। তাই তুমি যাই করো না কেন আর যাই হয়ে যাও না কেন, মা তোমাকে সবসময় ভালোবাসবে। এবার অ্যালেক্সা তো তখনই বলে যে তোমরা সকলে এখান থেকে রওনা হও, আমি এখানেই থাকছি। কারণ 4-5টা পুতুল এখানে রেখে গেলে তো হবে না, কোনো একটা জীবন্ত মানুষকেও তো থাকতে হবে, তাই আমি এখানে থাকছি। সোসো তো অ্যালেক্সার পুতুলটা সেখান থেকে সরিয়ে দেয় এবং সোসো তার বাবা, কাই এবং ফুজিকে একটা করে ইনভিজিবল পিল দেয়। সেই পিল খেয়ে তারা অদৃশ্য হয়ে যায় এবং অদৃশ্য হয়ে তারা এই বন্দি দশা থেকে মুক্তি পায় এবং তারা 4জন এসে পৌঁছায় সাম্রাজ্যের রাজধানীতে, মানে কিনা মহারাজের কক্ষে। আমরা দেখতে পাই মহারাজের অবস্থা তো খুবই খারাপ ছিল এবং জর্ডান আর সোসো অদৃশ্য অবস্থায় সবই দেখছিল। সোসো বলে ওঠে যে বাবা তুমি খালি দেখতে থাকো, খেলা এখনো বাকি আছে। তখনই সেখানে রাজকুমার এডওয়ার্ড আসে এবং তার সাথে আসে মহারাজের প্রিয় উপপত্নী সেন, যারা কিনা দুজন মিলে এতদিন ধরে মহারাজকে মারার চক্রান্ত করেছিল। মহারাজ তো বলতে থাকে যে আমি মরে গেলেও কখনো তোমাকে রানী হতে দেব না। উপপত্নী সেন বলে ওঠে যে তোমাকে সেটা করতেও হবে না, এখনই তোমাকে আর তোমার পুরো গোষ্ঠীকে খতম করে দেব, তোমার সমস্ত ছেলে মেয়ে মানে বাকি রাজকুমার রাজকুমারীদেরও খতম করে দেব, তারপর এখানে খালি বেঁচে থাকবে আমার ছেলে, তাই রাজা হবে সে আর রাজমাতা হব আমি। এবার তখনই সেখানে মহারাজের অপর পত্নী এবং তার অন্যান্য ছেলে মেয়েদের আনা হয় এবং সকলের মুখেই জোর করে বিষ ঢুকিয়ে দেওয়া হয়। তো সকলেই পেটে ব্যথায় তরপাচ্ছিল। এডওয়ার্ড এবং তার মা তো তাদেরকে এই ঘরেই বন্দি করে সেখান থেকে বেরিয়ে যায় যে তোমরা মরো, আমরা রাজা হতে গেলাম। এবং তারপরে জর্ডান এবং সোসো ভিজিবল অবস্থায় আসে। জর্ডান বলে যে আমি এমন একজনকে এনেছি যে তোমাদের সারিয়ে তুলবে। দেখতে পাই যে ছোট রাজকুমার তো এগিয়োককেই সেই ম্যাজিক্যাল ডক্টর ভেবেছিল এবং সে তো এগিয়োকের কাছেই ধন্যবাদ জানাচ্ছিল। সোসো বলে ওঠে যে ও না, আমি তোমাদের সারাবো। এবং সকলে অবাক হয়ে যায় যে এই পুচকে বাচ্চাটা আমাদের সারাবে না, এর দেয়া ওষুধ আমরা খাবো না। এবং জর্ডান তো তখনই সেই ওষুধ নিয়ে তাদের মুখে ঠাই ঠাই করে ঢুকিয়ে দেয় এবং মহারাজকেও তো সেই ওষুধ খাওয়ানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেরে ওঠে। সোসো বলে ওঠে যে গ্র্যান্ডপা, আমি সোসো, এই ওষুধটা খেয়ে তোমাদের সবার পয়জন কেটে যাবে ঠিকই, কিন্তু আমি বলতে ভুলে গেছি যে এই ওষুধটার কিছু সাইড এফেক্ট আছে। বলে সোসো তো 2টো রুমাল বার করে, একটা সে জর্ডানকে দেয় এবং একটা নিজের নাকে চাপা দেয়। সোসো বলে ওঠে যে এইবার শুরু হবে 3, 2, 1 এবং আমরা দেখতে পাই যে সকলেই তখন নিউক্লিয়ার বম ছাড়ার মতো পাদু আর হাগু করতে শুরু করে দেয় এবং সেই গন্ধের টেকা তো দায় হয়ে গেছিল। মানে পয়জনটা যে তাদের দেহ থেকে বেরোবে তার তো কিছু একটা প্রক্রিয়া থাকবে এবং এই প্রক্রিয়াটা যে এত ভয়ানক হবে সেটা কেউ জানতো না। যাই হোক, সবাই তো হাগু পাদু করে পয়জন দেহ থেকে বার করে নেয়। এবার তারা এই ঘর থেকে বেরোবে কেমন করে? ঘর তো বাইরে থেকে বন্ধ এবং সেখানে কুকুর যাতায়াতের একটা ছোট্ট দরজা ছিল, তাই তারা ঠিক করে সেখান দিয়েই সকলে বেরোবে। কুমার রাজকুমারীরা তো সকলেই ওখান দিয়ে বেরিয়ে যায় এবং তারপর মহারাজ বেরোচ্ছিল, কিন্তু সে তো খানিকটা সেখানে আটকেই গেছিল বলা যায় এবং সোসো তো তখনই মাথা দিয়ে মহারাজের পাছুতে এক ঢু মারে এবং মহারাজাও সেখান দিয়ে ধাক্কা খেয়ে বেরিয়ে যায়। অপরদিকে আমরা রাজকুমার এডওয়ার্ড এবং উপপত্নী সেনকে দেখতে পাই। তারা তো ভাবছিল যে এতক্ষণে বিষের প্রভাবে নিশ্চয়ই এরা মারা গেছে, চলো এবার দরজা খুলে দেখা যাক। কিন্তু দরজা খুলতেই ভয়ানক গন্ধে তাদের তো বমি চলে
চলে আসে যে এরা এখানে মরেছে নাকি হেগেছে, করেছেটা কি। এবং তারা দেখে যে ঘরের মধ্যে আসলে পটি ছাড়া আর কিছুই নেই। এডওয়ার্ড তো চেঁচিয়ে ওঠে যে তাড়াতাড়ি খুঁজে বার করো সবকটা শয়তান কোথায় আছে, আজকে আমি কোনোটাকেই ছাড়বো না। আমরা দেখতে পাই তখনই সেখানে একজন প্রিস্ট হাজির হয়, প্রিস্ট ফু। এবং সেই ফু এতদিন এডওয়ার্ড আর উপপত্নী সেনকে সাহায্য করছিল। সে বলে ওঠে যে এখনই আমি আমার ক্ষমতার সাহায্যে জানতে পারবো এরা কোথায় আছে। এবং সে জানতে পারে যে সকলেই কোল্ড প্যালেসে গিয়ে লুকিয়ে রয়েছে, কিন্তু কোল্ড প্যালেসের তো দরজা বন্ধ। এবার ফু তো তখনই সেন্স করতে পারে যে এখানে কেউ এমন একজন আছে যে সম্পূর্ণ মানুষ না, কিন্তু সেটা আসলে কে সেটা ফু বুঝতে পারছিল না। এবার এডওয়ার্ড তো বাইরে থেকে চেঁচাতে থাকে যে তোমরা এক্ষুনি ভিতর থেকে বেরিয়ে আসো, না হলে কিন্তু আমি এদিক থেকে তীর চালাবো। এবং সে তো তীর চালাতে শুরু করে, কিন্তু সেই সব তীরই তাদের দিকে ফিরে ফিরে আসে। এবং তার সাথে আসে কিছু সাদা সাদা পাউডার। সঙ্গে সঙ্গে সমস্ত সেনাবাহিনী এডওয়ার্ড এদের সবার দেহে চুলকানি শুরু হয়ে যায়। এবং তখনই সোসো পাঁচিলে উঠে আসে। সোসো বলে যে এতদিন নরকে অনেক দুষ্ট লোকেরা আমার কাছে গেছিল এবং তাদের দিয়ে যে ছাই আমি বানিয়েছি সেই ছাই তোমাদের গায়ে ছুঁড়ে মেরেছি। এবার 3 দিন ধরে তোমাদের যে চুলকানি হবে সেটা তোমরা সহ্য করো। কিন্তু ফু তখনই সোসোকে দেখে চিনতে পারে এবং সে বুঝতে পারে যে আরে এটাই তো নরকের রাজকুমারী, কিন্তু এ এখানে কি করছে। এবং আমরা দেখতে পাই যে সোসো আর ফুয়ের পরিচিতি অনেকদিন আগে থেকেই ছিল। এই ফু আসলে ছিল একটা ডিমন দলের লিডার, যে কিনা নানা রকমের শয়তান আত্মা ভূত এদেরকে জড়ো করে একটা গ্যাং বানিয়েছিল। কিন্তু সোসোর হাত থেকে তারা ছাড়া পায়নি। সোসো তার দলের সবাইকে একেবারে কপ কপ করে চিপসের মতো খেয়ে ফেলেছিল, কিন্তু এই ফুই সেখান থেকে পালিয়ে এসেছিল। তারপরে সে আত্মা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। আলটিমেটলি একটা মানুষের বডি পেয়ে তার রূপই ধারণ করে, কিন্তু আবারও পৃথিবীতেও যে নরকের রাজকুমারী তাকে খতম করতে চলে আসবে সেটা ফু কল্পনা করতে পারেনি। এবার ফু তো প্রথমে সোসোকে দেখে খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু তারপরেই সে বুঝতে পারে যে এটা সোসো মানে নরকের সোসো না, সোসোর আত্মা এখানে পৃথিবীর একটা বাচ্চার মধ্যে স্থান নিয়েছে। তাই নরকের সোসোর যতটা ক্ষমতা ততটা ক্ষমতা এই বাচ্চাটার থাকবে না, তাই সহজেই আমি একে হারাতে পারবো। এগিয়োক তো তখনই বলে ওঠে যে সোসো, এই ব্যাটার ধান্দা ভালো মনে হচ্ছে না, এ তোমাকে আর তোমার বাবাকে হারিয়ে নরকের রাজা হতে চাইছে। সোসো তখনই তার বাবা মানে জর্ডানকে বলে ওঠে যে আমি একটা জিনিস ছুড়বো, তুমি তীর মেরে সেই জিনিসটাকে ওইদিকে ছিটিয়ে দেবে। এবং জর্ডান তো সঙ্গে সঙ্গে তাতে রাজি হয়ে যায়। সোসো একটা পুড়িয়া এডওয়ার্ডদের ওপর ছুঁড়ে দেয় এবং জর্ডান সেই পুড়িয়াটা তীর মেরে ফাটিয়ে দেয়। আমরা দেখতে পাই তার মধ্যে থেকে নীল নীল কিছু গুঁড়ো গুঁড়ো পড়ছিল, কিন্তু তখনই ফু তার ক্ষমতার ব্যবহার করে এবং ক্ষমতা ব্যবহার করে সে একটা শিল্ড তৈরি করে যে সোসো তোমার এইসব ফাঁদে আমি আর পা দেবো না। কিন্তু সোসো তো তখনই এক বালতি জল তার মুখে ছিটিয়ে দেয় এবং তার সেই শিল্ড সঙ্গে সঙ্গে ভেঙে যায় এবং সোসো তো হাহা করে হাসতে থাকে। এবার সোসো যে ব্লু পাউডারটা ছড়িয়েছিল সেটা আসলে ছিল সত্যি কথা বলার পাউডার এবং সঙ্গে সঙ্গে ফুয়ের মুখ থেকে সত্যি কথা বেরোতে শুরু করে যে আমি আসলে কোনো প্রিস্ট নই, আমি আসলে একটা ডিমন যে কিনা এই প্রিস্টের দেহে জায়গা নিয়েছে। আর শুধু তাই না, আমার তো উপপত্নী সেনের সাথে বহুদিনের সম্পর্ক। আর শুধু তাই না, আসলে এডওয়ার্ড তো আমারই ছেলে এবং সে তো কোনো রকমেই নিজের মুখ চেপে নিজেকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার মুখ তো বন্ধই হচ্ছিল না। এবার ফু তো কোনো রকমে তার মুখ চেপে ধরে রাখে, কিন্তু ততক্ষণে উপপত্নী সেনের ওপর এই সত্যি কথা বলার পাউডারের প্রভাব শুরু হয়ে গেছিল এবং সেও তো বলতে থাকে যে হ্যাঁ সত্যিই এডওয়ার্ড মহারাজের ছেলে না, এডওয়ার্ড হচ্ছে প্রিস্ট হুয়েরই ছেলে। এবং এই সত্যি জানার পর এডওয়ার্ড তো পাগল হয়ে যায় যে আমি মহারাজা হওয়ার জন্য এত কিছু করছি, সেখানে আমি কিনা এই মহারাজের ছেলেই নই, আমার আসলে কোনো অধিকারই নেই এখানকার রাজা হওয়ার। সে তো পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে। উপপত্নী সেন বলে ওঠে যে আমি আমার সারাটা জীবন প্ল্যানিং প্লটিং করতেই লাগিয়ে দিয়েছিলাম যে কি করে আমার ছেলেকে রাজা করব, কিন্তু তারপরও আমি সেটা করতে পারলাম না, সুতরাং এই জীবন রেখে আমার আর কোনো লাভই নেই। এবং এই বলে সে তো তখনই একটি তরোয়াল দিয়ে নিজেকে খতম করে দেয়। এবার প্রিস্ট ফু তো তাই দেখে ঝাঁপিয়ে পড়ে যে এটা তুমি কি করলে।
আমরা দেখতে পাই যে তার আত্মাটা মানে উপপত্নী সেনের আত্মাটা তার দেহ থেকে বেরিয়ে যাচ্ছিল এবং ফু তখনই ভাবে যে এই আত্মাটা আমি যদি শোষণ করে নিই তাহলে আমার ক্ষমতা আরো বেড়ে যাবে এবং এই বলে সে তো উপপত্নী সেনের আত্মা শোষণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই সোসো সেই আত্মাকে খেয়ে নেয়। মানে সোসো তো ছিল আসলে নরকের রাজকুমারী, আত্মাদের নিয়েই ছিল তার কাজ কারবার। এবার প্রিস্ট ফু তো তখনই উঠে নানা রকমের মুখ বেঁকাবেকি করতে থাকে যে সোসো আমি তোমাকে ছাড়বো না, আবারও ঠিকই ফিরে আসবো। এবার সোসো এক তুড়ি মারতেই সেখান থেকে প্রিস্ট ফু তো গায়েব হয়ে যায়। সোসোর কাছে এইসব কোনো ব্যাপারই ছিল না। সোসো তখনই জর্ডানকে বলে ওঠে যে বাবা যা হওয়ার তা তো হয়ে গেছে, এবার তুমি তাড়াতাড়ি মাকে ওই বন্দিদশা থেকে ফিরিয়ে আনো। আমরা দেখতে পাই যে জর্ডান অ্যালেক্সাকে সসম্মানে ফিরিয়ে আনে এবং মহারাজ আবারও তার নিজের গদি ধারণ করে। আমরা এবার রাজসভা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সোসো তো একদম মহারাজের কোলে বসেছিল এবং মহারাজকে সে একেবারে গ্র্যান্ডপা বানিয়ে নিয়েছিল। এবার সোসোর সামনে তো অ্যালেক্সাও আসে এবং মহারাজ জিজ্ঞেস করে যে তুমি আর তোমার মেয়ে যেটা করেছো সেটা তো আমাদের সাম্রাজ্যের পক্ষে বিশাল বড় একটা ব্যাপার, তাই বলো তুমি কি রিওয়ার্ড চাও। এবং অ্যালেক্সা তো তখনই বলে ওঠে যে না না, আমরা এইসব কিছু রিওয়ার্ডের কথা ভেবে করিনি, তাই আমরা কোনো রিওয়ার্ডই চাই না। মহারাজ এবং যুবরাজ যে সেফ আছে সেটাই সবচেয়ে বড় কথা। এবং অ্যালেক্সের এই কথা শুনে মহারাজ তো আরোই খুশি হয়। সোসো তো তখনই বলে ওঠে যে গ্র্যান্ডপা আমার মা রিওয়ার্ড চাইলো না বলে আমার রিওয়ার্ডটাও কি বাদ পড়ে যাবে, আমার কিন্তু তোমার থেকে গিফট চাই। মহারাজ তো বলে ওঠে যে হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে আমি তাই দেব। সোসো বলে যে তাহলে আমাকে 100টা চিকেন লেগ পিস এনে দাও, আমার মা কখনো আমাকে 2-3টের বেশি খেতেই দেয় না। এবং মহারাজ তো তখনই তাকে একটা শিলমোহর দিয়ে বলে যে এটা তোমার কাছে রাখো, এবার থেকে যখনই তোমার লেগ পিস খেতে ইচ্ছা হবে তুমি সোজা রাজপ্রাসাদে চলে আসবে, এখানকার রসুয়ের দরজা সব সময় তোমার জন্য খোলা এবং তুমি যত চাইবে তত চিকেন লেগ পিস তুমি এখানে খেতে পারবে। এবং সোসো তো সেই লকেটটা সঙ্গে সঙ্গে এগিওকের গলায় ঝুলিয়ে দেয়। জর্ডান তো সোসোকে একটু বকা দিতে যাচ্ছিল যে মহারাজের দেওয়া জিনিসটা কি কুকুরের গলায় ঝোলানো ঠিক হলো, এবং মহারাজ তো উল্টে জর্ডানকে বকা দেয় যে বাচ্চা মানুষকে একদম বকা দেবে না, আর আমার তো মনে হয় যে এই মেডেলটা এগিওকের গলায় খুব সুন্দরই লাগছে, বাকি সভাসদরা তোমরা কি বলো। এবং সবাই তো মহারাজের কথায় সায়ই দেয়। এবার আমরা মহারাজ এবং জর্ডানকে একান্তে দেখতে পাই। মহারাজ তো জর্ডানকে সোসো এবং অ্যালেক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং জর্ডান মহারাজকে সব সত্যি কথা বলে যে অ্যালেক্সাই হচ্ছে সেই মেয়ে যার সাথে কিনা 5 বছর আগে তার সম্পর্ক হয়েছিল এবং সোসো হচ্ছে তার নিজের মেয়ে। এবার মহারাজ তো এই কথা শুনে খুবই চমকে যায়। মহারাজ বলে যে তাহলে তুমি ওকে স্ত্রী করে বাড়িতে আনছো না কেন, ব্যাপারটা স্বীকৃতি কেন দিচ্ছ না। জর্ডান বলে যে কারণ অ্যালেক্সা বিবাহিত, ওর একটা স্বামী রয়েছে। মহারাজ তো বলে ওঠে যে কি, তুমি বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করেছিলে, তুমি এতটা নিষ্ঠুর, আমি তো জানতাম না। জর্ডান বলে ওঠে যে না না, আসলে সেই রাতে কি হয়েছিল আমার তেমন কিছুই মনে নেই, আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল এবং সেই অবস্থায় আমি অ্যালেক্সার সাথে সম্পর্ক করেছিলাম, সুতরাং তখন ওর সম্বন্ধে আমি কিছুই জানতাম না। মহারাজ তো সঙ্গে সঙ্গে বলে যে যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু অ্যালেক্সাকে তোমার স্ত্রী হিসাবে এবং সোসোকে আমার নাতনি হিসেবে পেতে চাই, তুমি কিছু একটা বন্দোবস্ত করো। এবার অপরদিকে আমরা সোসো আর অ্যালেক্সাকে দেখতে পাই যারা বাগানে বসেছিল এবং সোসো অনুভব করতে পারে যে তার ক্ষমতা আগের থেকে কিছুটা বেড়েছে। এগিওক বলে যে আসলে তোমার বাবা জানতে পেরে গেছে যে তুমি তার বাবারই সন্তান, কিন্তু তোমার বাবা মায়ের মধ্যে যে বন্ডটা সেটা এখনো তৈরি হয়নি, তাই সেটা স্থাপিত হলেই তুমি তোমার সম্পূর্ণ শক্তি ফিরে পাবে। এবার তখনই সেখানে জর্ডান আসে এবং অ্যালেক্সা বলে ওঠে যে রাজকুমার এই কদিনের সাহায্যের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এখন তো আমরা রাজধানীতে এসে গেছি, তাই এবার আমি আপনার থেকে বিদায় নেব, এবার আমি অ্যালেক্সার বাবার কাছে ফিরে যাব। সোসো তো মনে মনে ভাবে যে বাবা তোমার কি মাথাটা মোটা, তুমি কি কিছুই করতে পারছো না, তোমার এই সুন্দরী স্ত্রী আর তোমার এই কিউট বাচ্চাকে তুমি অন্য একটা চিটারের হাতে তুলে দেবে, কিছু তো করো বাবা। এবার জর্ডান তো তখনই নিজেকে চিমটি কেটে নকল কান্না শুরু করে যে কিন্তু সোসোকে তো আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি, আমি কি করে ওর থেকে দূরে যাব। এবং সোসো তো তখনই ভ্যা ভ্যা করে নকল নকল কাঁদতে কাঁদতে জর্ডানের কোলে উঠে পড়ে যে বাবা
সত্যিই আমি তোমার থেকে দূরে যেতে চাই না। এবং তাদের কান্না দেখে কাই আর ফুজিও তো কান্নাকাটি করতে শুরু করে দেয়। সোসো বলে যে বাবা, চোখ থেকে তো এক ফোঁটাও জল বেরোচ্ছে না, একটু বেশি করে কাঁদো। এবং জর্ডান তো আবারও হাউ হাউ করে কাঁদতে থাকে। এবার অ্যালেক্সা তো ভাবে যে সত্যিই তো এদের মধ্যে তো সত্যিই একটা ভালো বন্ড হয়ে গেছে। অ্যালেক্সা বলে যে রাজকুমার, আপনার যখন ইচ্ছা আপনি সোসোর সাথে এসে দেখা করবেন, আপনি যখন বলবেন আমি সোসোকে প্রাসাদে পাঠিয়ে দেব, কিন্তু আমাদের তো ওর বাবার কাছে মানে পিটারের কাছে যেতেই হবে। জর্ডান তখনই তার দুই ফিমেল বডিগার্ড পেরিলা এবং পরিয়াকে অ্যালেক্সার সাথে দিয়ে দেয়। এখন থেকে অ্যালেক্সাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তোমাদের, যেন অ্যালেক্সার কিচ্ছুটি না হয়। এবং জর্ডান তো ফুজিকে বলে যেন সে অ্যালেক্সার উপর নজর রাখে, যাতে অ্যালেক্সার কোনো বিপদ না হয়। আমরা দেখতে পাই অ্যালেক্সা এবং সোসো পিটারের বাড়ির সামনে হাজির হয়। এবং পিটার তো দারুণ একটা সুন্দর ঝকঝকে বাড়ি বানিয়েছিল, যে সব কিছু কিনা অ্যালেক্সার টাকাতেই হয়েছিল। এবার সেই দেখে সোসো তো মনে মনে ভাবে যে হ্যাঁ, বিশাল একখানা বাড়ি বানিয়েছে আমার মায়ের টাকায়। এবং এই গিয়ক তো সঙ্গে সঙ্গে বাড়ির সামনে হিসু করে দেয় যে এখন থেকে এই বাড়ি হচ্ছে আমার টেরিটরি। এবার গার্ডরা তো তখনই তাদের দিকে লাঠি নিয়ে চলে আসে, মানে কিনা পিটারের বাড়ির যে গার্ডরা ছিল, যে কি ব্যাপার, একটা কুকুর এখানে এসে হিসু করছে। এবং তখনই পেরিলা আর পরিয়া তাদের দুজন গার্ডকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবার তারা তো বলে ওঠে যে তোমরা কারা, তোমরা এখানে কেন এসেছো? অ্যালেক্সা বলে যে আমি হচ্ছি পিটারের স্ত্রী এবং এটা পিটারের মেয়ে। কিন্তু তারা তো এই কথা শুনতে রাজিই হয় না, এবং তারা বলতে থাকে যে পিটারের অলরেডি একজন স্ত্রী রয়েছে, সুতরাং পিটারের আবার অন্য মেয়ে আর বউ কোথা থেকে এলো? তোমরা নিশ্চয়ই ছদ্মবেশে এখানে লুটতে এসেছো। এবার তখনই সেখানে পিটার হাজির হয়। পিটার তো এতদিনে নানা রকম কুটিল পন্থা অবলম্বন করে এই সাম্রাজ্যের একজন ভাইস মিনিস্টার হয়ে গেছিল এবং সে মিনিস্টার হওয়ার জন্য লড়াই করছিল। এবার পিটার সেখানে আসতেই সোসো তাকে জড়িয়ে ধরে যে বাবা, তুমি এতদিন হয়ে গেল আমাদের কাছে কেন যাওনি? এবং জড়িয়ে ধরার সময় সোসো কিছু মন্ত্র পিটারের গায়ে লিখে দেয়, যাতে করে পিটারের মুখ থেকে সমস্ত সত্যি কথা বেরোতে শুরু করে। এবং পিটার বলে ওঠে যে উফ, আবার তোমরা আমাকে জ্বালাতে চলে এসেছো। তোমাদের থেকে কোনো রকমই আমি পিছু ছাড়িয়েছিলাম, তোমাদের থেকে দূরে গেছিলাম যাতে তোমরা হারিয়ে যাও, তারপরও তোমরা খুঁজে খুঁজে এখানে চলে এলে। এদের মতো ভিখারিকে আর এই বাচ্চাটাকে আমি কখনো ওন করতেই চাই না। আরে বাবা, আমি তো মন্ত্রীর মেয়ে লিনাকে নিয়ে সুখেই আছি। অ্যালেক্সা তো তখনই তাদের বিয়ের সার্টিফিকেট বার করে যে তুমি কি বলছো পিটার, আমরা লিগালি বিবাহিত এবং আমি তোমার প্রথম স্ত্রী, তারপরেও তুমি অন্য কাউকে প্রথম স্ত্রীর মর্যাদা কি করে দাও? এটা তো আইনত অপরাধ। এবং তখনই সেখানে জর্ডান হাজির হয়। মানে জর্ডান সত্যি বলতে গেলে এক মুহূর্তও অ্যালেক্সার থেকে দূরে থাকতে পারছিল না। এবং জর্ডান সেখানে আসতেই সোসো তো তার কোলে উঠে পড়ে। এবার পিটার তো সঙ্গে সঙ্গে বলে যে রাজকুমার, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তাই আপনার এর মধ্যে না থাকাটাই ভালো। জর্ডান বলে ওঠে যে তাই নাকি? তা তুমি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে ডিভোর্স না দিয়ে অন্য স্ত্রীকে সেই মর্যাদায় বসিয়েছো, এটা পারিবারিক ব্যাপার, এটা তো আইনগত ব্যাপার, তাই জন্য এখানেই আমাকে থাকতেই হবে। সোসো তো তখনই তাকে বলে যে বাবা, আমার প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়েই এসেছে, আমাদেরকে আজ রাতের জন্য যে করে হোক এই বাড়িতে থাকতে হবে। এবার জর্ডান তো তখনই বলে ওঠে যে অ্যালেক্সাই এই বাড়ির প্রথম স্ত্রী, সুতরাং তাকে তার মর্যাদা ফিরিয়ে দিতে হবে। এবং এই বলে সে অ্যালেক্সা এবং সোসোকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং তার সাথে সাথে এগিয়োক এবং পেরিলা পরিয়া সকলেই ছিল। এবার ঘরের ভিতর আমরা পিটারের বাবা মা মানে অ্যালেক্সার শ্বশুর শাশুড়িকে দেখতে পাই। তারা তো অ্যালেক্সাকে দেখেই ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে তার দিকে এগিয়ে আসে যে অ্যালেক্সা, কতদিন পরে তোমাকে দেখছি, তুমি আমাদের জন্য কত কি করেছো, সত্যিই আমরা কৃতজ্ঞ। এবং সোসো তো বলে ওঠে যে হ্যাঁ, ওরা কাঁদছে কিন্তু চোখ দিয়ে জল পড়ছে না, এই আবার কেমন কান্না? আমি খুব ভালো করেই জানি যে শয়তানগুলো অ্যাক্টিং করছে, যাতে ওরা মাকে আবারও গলিয়ে ফেলতে পারে এবং মায়ের থেকে টাকা লোটাটাই হচ্ছে ওদের একমাত্র ধান্দা। একবার যদি মা রাজি হয়ে যায় তাহলে মাকেই ওরা উপপত্নী বানিয়ে রাখবে। এবার এইসব মনের কথা অ্যালেক্সা জর্ডান দুজনেই তো শুনতে পাচ্ছিল এবং অ্যালেক্সা তো বুঝতে পারে যে সত্যি সে এতদিন যাকে ভালো ভাবতো, মানে পিটারের আসল রূপটা অন্যরকম। জর্ডান তো তখনই অ্যালেক্সাকে আশ্বস্ত করে যে তুমি কোনো চিন্তা করো না, আমার শিলমোহরটা তুমি তোমার কাছে রাখো, যদি কোনো বিপদ হয় তাহলে তুমি আমাকে খবর দেবে। এবং এই বলে জর্ডান এই বাড়ি থেকে বিদায় নেয়। আমরা দেখতে পাই অ্যালেক্সা সোসোকে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে হাজির হয় লিনা, মানে কিনা পিটার এখন যাকে স্ত্রী বানিয়ে রেখেছিল। এবং লিনা এই সময় গর্ভবতীও ছিল এবং সোসো তো তাকে দেখেই মনে মনে ভাবে যে এ মা, এই বাচ্চাটা তো ওর নিজেরই না। এবং এই ভেবে সে তো খুব হাসতে থাকে।
এবং লিনা তো বলে ওঠে যে এই বাচ্চা তুমি হাসছো কেন? সোসো বলে যে তোমার এই জোকারের মতো মুখটা দেখেই হাসছি। লিনা তো সঙ্গে সঙ্গে সোসোকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্সা তার হাত ধরে তাকে সরিয়ে দেয়। অ্যালেক্সা বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে, তুমি আমার মেয়ের গায়ে হাত দিচ্ছ? তুমি মনে হয় এটা জানো না যে আমি পিটারের প্রথম স্ত্রী। এই কথা শুনেই লিনা তো একটু শকড হয়ে যায় এবং তখনই সেখানে পিটার আসে। পিটার বলে ওঠে যে অ্যালেক্সা, আমি বুঝতে পারছি যে তুমি রেগে আছো, কিন্তু তুমি একটা জিনিস তো বোঝো যে লিনা এখন প্রেগনেন্ট। ওর সাথে দয়া করে এমনটা করো না। আমি লিনাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। অ্যালেক্সা বলে ওঠে যে তুমি লিনাকে ভালোবাসো, ওর বাবা প্রাইম মিনিস্টার বলে তুমি ওকে বিয়ে করতে চাইছো। ঠিক আছে, তুমি লিনার সাথেই থাকো, কিন্তু তাহলে আমাকে মুক্তি দাও। আমাকে তুমি ডিভোর্স দিয়ে দেবে এবং আমার টাকা পয়সা দিয়ে তুমি যা যা সম্পত্তি তৈরি করেছো, মানে এই বাড়িটা আর এই শহরের 7টা দোকান, সেই সব কিছু আবার আমার নামে ফিরিয়ে দেবে। এবার এই কথা শুনে লিনা তো অবাক হয়ে যায় যে তাহলে কি কিছুই তোমার না? এবং তখনই সেখানে পিটারের বাবা মা চলে আসে এবং তারা তো অ্যালেক্সাকে বলে যে অ্যালেক্সা, আমরা তো একই পরিবারের লোক, তাহলে এখানে আবার তোমার আমার আসছে কেন? পিটার বলে ওঠে যে সত্যি অ্যালেক্সা, তুমি যে এতটা কঞ্জুস আমি জানতাম না। এবং তখনই তো এগিয়োক ছুটে এসে পিটারের ওপর লাফিয়ে পড়ে এবং সে তো পিটারকে আচ্ছা করে ভয় দেখায়। পিটারের সেপাইরা তো তখনই সোসোদের ওপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু পেরিলা আর পরিয়া মিলে তাদেরকেও মজা দেখায়। পিটারদের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিল এবং অ্যালেক্সা তো তখনই বলে যে পিটার, আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। এক তো তুমি আমাকে ডিভোর্স দাও এবং আমার সমস্ত সম্পত্তি ফেরত দাও, তা না হলে এক্ষুনি আমি মহারাজের কাছে নালিশ জানাবো যে তুমি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও অন্য একজনকে সেই মর্যাদা দিয়েছো, তুমি আমার সাথে চিট করেছো। পিটার বলে ওঠে যে আজকের মতো তুমি শান্ত হও, আজকে রাতের মধ্যেই আমি সব সমস্যার সমাধান করে দেব। এবার আমরা সেই দিন রাতের দৃশ্য দেখতে পাই। রাতের বেলা পেরিলা তো তাদের সকলের জন্য রান্না করেছিল এবং সে তো দারুণ ভালো রান্না করতো। অ্যালেক্সা তো তাদের সকলকেই বলে যে এসো আমরা সবাই আজ একসাথে খাবো, কারণ আমরা তো একটা পরিবার। সোসো, অ্যালেক্সা, পেরিলা, পরিয়া এবং তাদের সাথে এগিয়োকও এক টেবিলে বসে খাওয়া দাওয়া করে এবং তারাও তো অ্যালেক্সারই এই ব্যবহারে খুব খুশি হচ্ছিল। এবার আমরা দেখতে পাই যে সোসো তো বাগানে খেলা করতে করতে খেলার ছলে মাটির পুতুল বানাচ্ছিল। অপরদিকে অ্যালেক্সা ড্রিঙ্ক করছিল, কারণ তার মনটা একদমই ভালো ছিল না। এত বছর সে যাকে বিশ্বাস করেছে স্বামী হিসেবে ভেবেছে, সে যে এত বড় একটা বিশ্বাসঘাতক অ্যালেক্সা তো বুঝতে পারেনি। এবং এই সব করতে করতেই অ্যালেক্সা অজ্ঞান হয়ে যায় এবং তখনই সেখানে আসে এক অতৃপ্ত আত্মা এবং সোসো তো বুঝতে পারে যে এখানে একটা আত্মার আগমন হয়েছে এবং সোসো তো তখনই সেই আত্মাকে নিজের রূপ ধারণ করতে বাধ্য করে। এবার সেই আত্মা তো সোসোকে দেখেই চিনতে পারে যে আরে নরকের রাজকন্যা তুমি এখানে, আসলে আমি এখানে বদলা নিতে এসেছিলাম। সোসো বলে ওঠে যে ব্যাপারটা কি, তোমার কাহিনী কি, তাড়াতাড়ি বলো তো। এবং সেই আত্মা তো খুব কান্না কাঁদতে শুরু করে যে আমার জীবন যে কি দুঃখের, আমি আর কি বলবো, আমার কাহিনী শুনলে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। সোসো বলে যে আরে বাবা, এত দেরি করো না, একটু তাড়াতাড়ি বলো, আমারও তো সময় নেই। এবং সেই আত্মা বলে ওঠে যে তাহলে শোনো, আমি হচ্ছি লিয়ানশিন এবং আমি এই বাড়িরই একজন মেড ছিলাম, কিন্তু ওই শয়তান পিটার আমার সাথে সম্পর্ক করে। ও আমাকে কথা দিয়েছিল যে আমাকে ওর স্ত্রী বানাবে, কিন্তু বানায়নি। তারপর আমি প্রেগনেন্ট হয়ে পড়ি এবং সেই অবস্থাতে আমাকে ওরা কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মেরে ফেলে, কিন্তু আমি এখানে বদলা নিতে এসেছি। এবার সোসো তো তখনই বলে ওঠে যে প্রেগনেন্ট অবস্থায় একজন মারা যাওয়া মানে সেই আত্মা তো সত্যিই অতৃপ্ত থেকে যায় এবং এই আত্মা খুবই ভেঞ্জফুলও হয়, মানে যতক্ষণে সে প্রতিশোধ নিচ্ছে সে শান্ত হবে না। সোসো বলে ওঠে যে তোমার বাচ্চার তো মনে হয় এখন 4 বছর বয়স হতো, আমি যদি তোমার বাচ্চাকে এখানে এনে দিতে পারি তুমি শান্ত হবে তো? এবং সোসো তো তখনই সেই মেয়েটি মানে লিয়ান শিনের বাচ্চাকে সেখানে এনে দেয় এবং লিয়ান শিন তো তার বাচ্চাকে পেয়ে খুব খুশি হয়, কিন্তু তারপরেও তার কিন্তু প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তখনও কমেনি। এবং লিয়ান শিন তো তখনই বলে যে আমার কিন্তু এখনো একটু বদলা নিতে ইচ্ছা করছে, তাতে আমায় একটু সাহায্য করো। এবার সোসো তখনই লক্ষ্য করে যে জর্ডানও সেখানে এসেছে এবং সোসো তো তার বাবাকে ইশারা করে যে বাবা যাও, মাকে সামলাও। এবং জর্ডান ওদিকে অ্যালেক্সাকে নিয়ে ঘরে আসে, জর্ডান অ্যালেক্সাকে শুইয়ে দেয়। অপরদিকে আমরা সোসোকে দেখতে পাই যে কিনা পিটার আর লিনার ঘরের সামনে ছিল এবং সে তো ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয়। জর্ডানকে সে বলে ওঠে যে বাবা, এক্ষুনি মজা শুরু হবে, তুমি শুধু দেখতে থাকো। এবার লিনা আর পিটারের তো রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়
এবং লিনা বলে ওঠে যে পিটার, কিসের একটা শব্দ শুনলাম মনে হলো না? যার বলে ওঠে যে যাও না, একটু নিচে নেমে দেখো না কিসের শব্দ। লিনা তো বলে ওঠে যে তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে দেখতে বলছো, তুমি কি আদেও একটা পুরুষ? এবং এই নিয়ে তাদের মধ্যে তো ধাক্কাধাক্কি লেগে যায় যে তুমি যাও না তুমি যাও। এবং তখনই সেই ঘরে প্রবেশ করে লিনশিয়ান। আমরা দেখতে পাই সে তো কোলে তার বাচ্চাকে নিয়ে এসেছিল এবং তাকে দেখে পিটারের তো হাওয়া টাইট হয়ে যায়। পিটার বলে ওঠে যে আরে ও আবার ফিরে এলো কোথা থেকে? লিনশিয়ান বলে ওঠে যে তোমরা দুজনে মিলেই আমাকে হত্যা করেছিলে তাই না? এবার আমিও তোমাদের ছাড়বো না। লিনশিয়ানের ভয় তারা তো অজ্ঞান হয়ে যায় এবং লিনশিয়ান তো পিটারকে কম্বল মুড়ি দিয়ে আচ্ছা করে মনের সুখে পিটুনি দেয় এবং সে তো প্রতিশোধ নিয়ে বেশ খুশি হয়েছিল। এবং সোসো তো তখনই লিনশিয়ানকে বলে যে দাঁড়াও, তোমার আরও একটা কাজ বাকি আছে। সোসো তখনই তার বাবাকে বলে যে বাবা, আমি যে ভূতেদের সাথে কথা বলতে পারি এটা দেখে তুমি আমায় ভয় পাচ্ছ না তো? এবং জর্ডান তো বলে ওঠে যে তুমি আমার মেয়ে, তুমি যদি আরশোলাদের সাথেও কথা বলতে পারো তাতেও আমি ভয় পাবো না। এবার সোসো তো তখনই লিনশিয়ানকে পিটারের মা বাবার ঘরের কাছে নিয়ে আসে এবং সে দুটো গুলি ওই বাচ্চা মানে লিনশিয়ানের বাচ্চার হাতে ধরিয়ে দেয় এবং বলে যে এটা গিয়ে পিটারের মা বাবার মুখে ঢুকিয়ে দাও। এবার সে তো গিয়ে পিটারের মা বাবার মুখে ওই দুটো গুলি ঢুকিয়ে দেয় এবং নামার আগে সে তার দাদুকে মানে পিটারের বাবাকে ঠাস করে এক চড় মেরে আসে। এবার পিটারের বাবা তো ঘুম থেকে উঠেই তার বউকে ঠাস করে এক চড় মারে যে তুমি আমাকে চড় মারলে, এবং তার বউ তো তাকে আবার উল্টে চড় মারে যে তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে চড় মারছো। এবং এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি লাথালাথি শুরু হয়ে যায় এবং তখনই তাদের দুজনের মুখ থেকে সত্যি কথা সব বেরিয়ে আসে। পিটারের বাবা বলে ওঠে যে তোমার যদি এত ভালো ডাউরি না থাকতো তাহলে তোমাকে আমি বিয়েই করতাম না। তোমার বাবা মা বড়লোক ছিল বলে তোমাকে বিয়ে করেছিলাম, তা না হলে তোমার কাজিনকেই আমি বহুত দিন ধরে পছন্দ করতাম। অপরদিকে তার স্ত্রী তো বলে ওঠে যে কি বললে, তোমাকেও আমি পছন্দ করি না, আমারও ছোটবেলার প্রেম অন্য একজন ছিল, আমি তো মনে মনে ভাবি যে তুমি মরে গেলেই ভালো হয়। এবং এই নিয়ে তাদের মধ্যে তো দারুণ মারামারি শুরু হয়ে যায়। জর্ডান তো সোসোকে তখনই বলে যে সোসো, তোমার এই সত্যি কথা বলার গুলি আমাকেও কয়েকটা দেবে, তাহলে শত্রুপক্ষকে জিজ্ঞাসাবাদ করার সময় এটা আমি কাজে লাগাবো। সোসো তো তার বাবাকে পুরো থলিটাই ধরিয়ে দেয়। এবার পরের দিন সকালবেলা অ্যালেক্সা আর সোসো ঘরে আসে, মানে কিনা তাদের হল রুমে আসে, যেখানে পিটার, তার বাবা মা, তার বউ সকলেই মার খেয়ে মুখ ফুলিয়ে বসেছিল। এবং সোসো তো তখনই তার গ্র্যান্ডমার কাছে ছুটে গিয়ে বলে যে গ্র্যান্ডমা, তোমার মুখ চোখের এমন অবস্থা কেন? তোমাকে পিটালো কার এত সাহস? এ কি গ্র্যান্ডপা, তোমার মুখেও দেখছি মারের দাগ, তোমরা কি রাতের বেলা মারামারি করছিলে নাকি? এত বয়সে এরকম মারামারি করা কিন্তু ঠিক না। এবার পিটার তো তখনই চেঁচিয়ে ওঠে যে চুপ করো সোসো, তুমি একটা অসভ্য মেয়ে। এবং সে তো সোসোকে একটা বাজে কথাও বলে। অ্যালেক্সা তো সঙ্গে সঙ্গে পিটারকে ঠাস করে এক চড় মারে যে তোমার লজ্জা করে না? তুমি তোমার নিজের মেয়েকে এমন ভাবে বলছো, তুমি নিজেকে কি মনে করো? সোসো তো তখনই মনে মনে ভাবে যে মা, তুমি কোনো চিন্তা করো না, এক্ষুনি মহারাজের ডিক্রি আসবে আর তারপরই পিটারের জীবন পুরোপুরি বদলে যাবে। এবার তখনই তো মহারাজের ডিক্রি আসে এবং পিটার তো ভাবছিল যে এবার সে ভাইস মিনিস্টার থেকে মিনিস্টার হতে পারবে। এবং সেই ডিক্রিতে বলা হয় যে পিটার খুবই ভালো একজন লোক এবং সে ভাইস মিনিস্টার পদে এতদিন খুব ভালোভাবেই কাজ করেছে, সে অত্যন্ত কর্মঠ এবং সৎ, তাই জন্য তাকে এখন অন্য একটা পদ দেয়া হচ্ছে, এখন থেকে সে ঘোড়া রাস্তা বলের হেড। এবার এই কথা শুনে পিটারের মাথায় তো বাজ পড়ে যে হ্যাঁ, এটা আবার কি? তার মানে আমার প্রমোশন হয়নি, আমার ডিমোশন হয়েছে। না তো চেঁচিয়ে ওঠে যে নিশ্চয়ই এই অ্যালেক্সা আর সোসো মিলেই কিছু একটা করেছে এবং সে তো সোসোর দিকে তেড়ে আসছিল, কিন্তু সোসো তখনই তার ক্ষমতার সাহায্যে লিনাকে সেখানেই স্টপ করে দেয়। সে বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে, তুমি আমার আর আমার মাকে হামলা করতে যাচ্ছিলে? লিনা বলে ওঠে যে তুমি এইসব কি করে করছো, তার মানে তুমি কি কোনো মানুষ না? সোসো বলে যে আমি মানুষ কি মানুষ না সেই নিয়ে তোমায় ভাবতে হবে না। এবার তখনই সেখানে লিনার ভাই এবং তার মা হাজির হয়। এবার আসলে লিনা প্রধানমন্ত্রী লিনের মেয়ে ছিল, কিন্তু আসলে সে প্রধানমন্ত্রীর আসল মেয়ে ছিল না। প্রধানমন্ত্রীর আসল মেয়ে ছিল অ্যালেক্সা। জন্মের সময় যে দাইমা ছিল সে নিজের মেয়েকে আসল মেয়ের জায়গায় রেখে দেয় এবং অ্যালেক্সাকে জঙ্গলে ফেলে দেয়, তাই জন্য অ্যালেক্সা বা অ্যালেক্সার মা কেউই একে অপরের পরিচয় জানতো না। এবার সোসো তো মনে মনে এই কথাই ভাবছিল এবং সোসোর আসল গ্র্যান্ডমা মানে অ্যালেক্সার আসল মা সেই কথা শুনতে পায়, কিন্তু এই কথা শুনতে পেয়েও সেই কথাই বিশ্বাস করে না, বরং সে লিনার সাইড নিয়েই কথা বলে। এমনকি সে তো উল্টে অ্যালেক্সাকেই মারতে যায়, কি সে তো সোসোকে মনস্টার বলেও গালাগাল করে।
এবার অ্যালেক্সা তো শ্বশুর মনের কথা শুনতে পেয়েছিল। অ্যালেক্সাও বুঝতে পেরেছিল যে তার মানে এটাই তার আসল মা। কিন্তু অ্যালেক্সা মনে মনে ভাবে যে এ কেমন পরিবার, যারা কিনা কারোর ব্যাপারে না জেনে কেবলমাত্র নিজেরা ক্ষমতাশালী বলে অন্যকে এরকমভাবে মুখ করে, অন্যকে এইভাবে দোষ দেয়। এমন পরিবার যদি আমার নিজেরও হয়, আমি তাদের সাথে কোনো যোগাযোগই রাখতে চাই না। তাই আমি এদের সামনে কোনো সত্যিই স্বীকার করব না। এবার এইসব যখন ঝামেলা হচ্ছিল, তখনই সেখানে জর্ডান হাজির হয় এবং জর্ডানের সাথে জর্ডানের মা মানে কিনা মহারানীও ছিল। জর্ডান তো বলে ওঠে যে ব্যাপারটা কি, প্রধানমন্ত্রী লিনের স্ত্রী এমন কেন করছে। এবার লিনের স্ত্রী তো নানা রকমের কথা বলতে থাকে যে এই বাচ্চাটা মনস্টার, এই মহিলাটা ভালো না। এবং জর্ডান বলে ওঠে যে আচ্ছা, তার মানে তোমরা সরাসরি মহারাজকেই আক্রমণ করছো, কারণ তারা মহারাজেরই গেস্ট। মহারাজের গেস্টকে তোমরা বলছো মনস্টার। তখনই সোসো তো একেবারে মহারানীর কোলে উঠে পড়েছিল এবং তার কাছে আদর খাচ্ছিল। কিন্তু ওদিকে অ্যালেক্সার মা তো তখনও সোসোর ব্যাপারে বাজে কথা বলা ছাড়ে না। এবং জর্ডান তখনই বলে ওঠে যে সোসো কোনো মনস্টার না, ও আসলে একটা ফেরি এবং ওর জন্যই আমাদের সাম্রাজ্য রক্ষা পেয়েছে, ওর জন্যই মহারাজ প্রাণে বেঁচেছে এবং মহারানী এবং যুবরাজ সকলেই আমরা আজকে সুস্থ আছি। তাই সোসোকে বাজে কথা বলা মানে মহারাজের বিরুদ্ধে কথা বলা। এবং মহারানী তো তখনই ঘোষণা করে যে এক্ষুনি এদের সবাইকে জেলে ভরো। আমরা পরের দিন রাজসভার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে পিটার সেখানে বিচার চাইতে গেছিল। মহারাজ তো পিটারের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে এবং সেই ইনভেস্টিগেশনে জানা যায় যে পিটার আসলে কেমন, সে আসলে অ্যালেক্সাকে পত্নী হিসাবে কেন বিয়ে করেছিল, কেবলমাত্র তার টাকা পয়সার জন্য। তারপর অ্যালেক্সের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং যা যা করেছে তা তো সকলেরই জানা। এবার ততক্ষণে সেখানে সোসো চলে আসে এবং সে তো এসেই মহারাজের কোলে উঠে পড়ে। তো বলে যে মহারাজ, এই শয়তানটাকে তুমি যা শাস্তি দাও দিতে পারো, কারণ এই আসলে তো আমার বাবাই না, আমার বাবা এরকম ন্যাকা কান্না কাদা লোক না, আমার বাবা একজন হিরো। এবং তখনই পিটার বলে ওঠে যে হ্যাঁ মহারাজ, আমি তো সেটাই বলতে যাচ্ছি, আমি আসলে এই বাচ্চার বাবাই নই, আসলে অ্যালেক্সা আমার সাথে ধোঁকাবাজি করেছিল, ও অন্য পুরুষের সাথে সম্পর্ক করে এই সন্তানের জন্ম দিয়েছে, আপনার শাস্তি দিতে হলে অ্যালেক্সাকেই দিন। কি জানি কোন পুরুষের সাথে সম্পর্ক করে এসেছে। এবং জর্ডান তো তখনই পিটারকে এক লাথি মেরে বলে যে আমি বলছি কোন পুরুষের সাথে সম্পর্ক করেছে, 5 বছর আগে আমার সাথেই অ্যালেক্সার সম্পর্ক হয়েছিল এবং সোসো হচ্ছে আমারই মেয়ে। এবার সোসো তো তখনই তার ক্ষমতা ব্যবহার করে এবং সে এগিওকে আবারও সেই জীবন মৃত্যুর বইতে রূপান্তরিত করে এবং সেই বইয়ের মাধ্যমে সে দেখায় যে সেদিন আসলে কি হয়েছিল। আমরা দেখতে পাই যে অ্যালেক্সা এমনি এমনি কিন্তু জর্ডানের সাথে সম্পর্ক করতে চায়নি, মানে অ্যালেক্সা কিন্তু পিটারকে ধোঁকা দিচ্ছিল না। অ্যালেক্সের সাথে পিটারের বিয়ে হওয়ার পর পিটার খুবই উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠে। পিটার তাদের রাজসভার একজন মন্ত্রীর সাথে চক্রান্ত করেছিল যে আমি তোমাকে আমার স্ত্রীকে ভোগ করতে দেব, তার বদলে আমার ক্ষমতা এবং পদ চাই। এবং সেই মন্ত্রীর সাথে অ্যালেক্সার সম্পর্ক করানোর জন্যই পিটার অ্যালেক্সাকে ড্রাগ দিয়েছিল এবং সেই ড্রাগের প্রভাবেই অ্যালেক্সা জর্ডানের কাছে গিয়ে পৌঁছায়। মানে বোঝাই যাচ্ছে পিটার কত বড় অসভ্য এবং শয়তান ছিল। এবার এই সত্যি জানার পর জর্ডানের তো মাথা ঠিক থাকে না এবং জর্ডান তখনই সেই মন্ত্রীর কাটা মুন্ডু এনে পিটারের কোলে দেয় যে এবার তোমার অবস্থাও এরকম হবে। এবং পিটারকে তো সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জর্ডান তো তখনই মহারাজের কাছে অ্যালেক্সাকে বিয়ে করার জন্য অনুরোধ জানায় এবং মহারাজ তো খুশি মনে সেই অনুরোধ স্বীকার করেন এবং সকলেই মানে রাজসভার অন্যান্য সভাসদরাও তাতে প্রচন্ড খুশি ছিল। এবার আমরা সোসোকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই সে মন খারাপ করে ঘরের কোনায় বসেছিল। সোসো ভাবছিল যে আমার মা আমার এই ক্ষমতা জানার পর আমাকে বাজে ভাববে না তো, আমাকে মনস্টার ভাববে না তো। এবং তখনই অ্যালেক্সা তার কাছে আসে। অ্যালেক্সা বলে ওঠে যে সোসো, আমি জানি যে ওই দিন মানে কফিন থেকে বেরোনোর পর যে বেরিয়েছিল সে আমার বাচ্চা সোসো নয়, কিন্তু তুমি যেই হও না কেন তুমি আমার বাচ্চাকে আমার কাছে বাঁচিয়ে রেখেছো। তোমার হাসি, কথা বলা, লাফানো, খেলা করা সবকিছুর মাধ্যমে আমি আমার সোসোকে খুঁজে পাই। এবার সোসো তো তখনই বলে ওঠে যে মা, আমি আসলে যমরাজের মেয়ে, আমি আসলে নরকের রাজকন্যা। এবং অ্যালেক্সা বলে ওঠে যে সে তুমি যেই হও না কেন তুমি আমার কাছে আমারই মেয়ে এবং সারা জীবন তুমি আমার মেয়ে হয়েই থাকবে। এবং এই বলে অ্যালেক্সা তো কেঁদে ফেলে এবং সোসো তো তার মাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তার মনে মায়ের ভালোবাসা নিয়ে যতটুকু ডাউট ছিল সেই সব কিছু মুছে যায়। আমরা দেখতে পাই সোসো তার জীবন মৃত্যুর খাতার মাধ্যমে তার দাদু মানে মহারাজের জীবনকাল 100 বছর অবধি বাড়িয়ে দেয়। অপরদিকে অ্যালেক্সা আর জর্ডানের কাহিনীও তো বেশ ভালোভাবে চলছিল
এবং তারা ধীরে ধীরে একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠছিল এবং সকলে মিলে সোসোকে নিয়ে খুব ভালোভাবেই ছিল। এবং এখানেই আমাদের এই মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে এক্ষুনি কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের কিউট সোসোকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। তা না হলে নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।